জাতীয় নাগরিক কমিটি নামে নতুন একটি দলের আত্মপ্রকাশ ঘটলো। সেখানে দলের যে ছাত্ররা যারা নেতৃত্ব দিয়েছিল এই আন্দোলনে, তাদের পক্ষ থেকে এই দলটি আত্মপ্রকাশ হলো 28শে ফেব্রুয়ারি। এবং এই দলকে আত্মপ্রকাশটাকে আপনি কিভাবে দেখছেন, যে ছাত্রদের এরকম একটি দলের প্রয়োজন ছিল কিনা, কিংবা তারা সামনের দিনে রাজনীতিতে কতটা প্রভাব বিস্তার করতে পারবে, কতটা জনসমর্থন পারবে, এই দলের লক্ষ্য উদ্দেশ্যটাকে আপনি কিভাবে দেখছেন, যে তাদের মহৎ কোনো লক্ষ্য উদ্দেশ্য আছে কিনা, বা দলের যে তাদের যে ভাষা, আচরণ, কর্মসূচির মাধ্যমে আপনি ইতিবাচক মনোভাব প্রকাশ করবেন কিনা? যে কোনো নতুন রাজনৈতিক দল যখন আত্মপ্রকাশ করে বা যোগ হয় রাজনৈতিক ক্ষেত্রে, সেটা একটা ইতিবাচক দিক। আর এই রাজনৈতিক দলটার স্পেশালিটি হচ্ছে এই রাজনৈতিক দলটার অ্যাভারেজ, সকলের অ্যাভারেজ এইজ হয়তো 25 বছর। এবং আপনি উল্লেখ করতেছিলেন যে ছাত্ররা তো জাতীয় রাজনীতি করতে পারে না, বা টেকনিক্যালি ছাত্ররা তো সে থাকবে আপনার স্কুল, কলেজ, ইউনিভার্সিটিতে তারা পড়াশোনা করবে। যে যখন ছাত্র, সে তার ছাত্র তো গেলেই তো সে করবে, অথবা ছাত্র তো ছেড়ে দিয়ে। এটা বেসিক্যালি তারা বলছে নাগরিক। আমি দেখি এটাকে তরুণদের দল। একেবারে সবাই যে ছাত্র তা তো না, এখানে অনেকেই আছে ছাত্র, অনেকেই আছে তরুণ বা যুবকও আছে অনেক এদের এই বিশাল কমিটির ভিতরে। সেই হিসাবে এটার একটা ভিন্ন মাত্রা আমি দেখি, যে একটা তরুণদের দল। তবে কিছুটা আমি হতাশ হয়েছি। হতাশ হওয়ার এই কারণ যে তাদের যে লক্ষ্য, তাদের যে গঠনতন্ত্র বা তারা কি করতে চান, সেই জিনিসটা কিন্তু ক্লিয়ারলি আমাদের এখানে তারা বলতে পারেন নাই। কিন্তু তাদের ভিতরে যে একটা উচ্ছ্বাস আছে, তারা যে একটা নতুন কিছু করতে চান, সেটা কিন্তু আপনার প্রতীয়মান হয় তাদের কথায়। এবং এইসব তরুণরা যারা একটা অসাধারণ কাজ করছে, যে তারা একজন ডিক্টেটরকে সরিয়ে দিতে পারছে আমাদের জাতীয় জীবন থেকে, এবং আমাদেরকে বেসিক্যালি বাক স্বাধীনতা এবং মুভমেন্ট, রাইট টু অ্যাসেম্বল, এই অনেক কিছুই তাদের কর্মকাণ্ডের ফলে অ্যাচিভ হয়েছে। কিন্তু ব্যর্থতাও আছে এখানে। যদি তারা বলতে পারতো, যে তারা বলছে যে মধ্যপন্থী কোনো আদর্শ না। তারা কি গণতন্ত্র চায়, না সমাজতন্ত্র চায়, না ইসলামিক ধাঁচের কোনো রাষ্ট্র চায়। এবং তাদের যেমন একটা হয়েছে যে তারা একটা স্লোগান দিচ্ছে, আকাশে থাকবে ইনকিলাব জিন্দাবাদ। এটা আমরা যখন ভারতীয় হেজিমনি থেকে বেরিয়ে আসতে চাচ্ছি, সে সময় একটা সম্পূর্ণভাবে একটা ভারতীয় স্লোগানকে নিজেদের করে নেওয়াটা আমি শুভ লক্ষণ মনে করি না। কারণ এগুলি হয়তো তারা চিন্তা করেন নাই, তাদের চিন্তা করার দরকার আছে। এবং আরেকটা বিষয় হচ্ছে যে তারা তারা আসলে এই ইয়াং জেনারেশনের সাথে আপনার যে ওল্ড জেনারেশনের একটা বিশাল ফারাক তৈরি হয়েছে, একটা গ্যাপ তৈরি হয়েছে। গ্যাপ তৈরি হওয়ার কারণ হচ্ছে যে আগের প্রজন্ম, ওল্ডার যে জেনারেশন, প্রবীণদের যে তারা ক্ষমতায় ছিলেন, তারা এই ইয়াং জেনারেশনের সাথে প্রতারণা করছে, ব্যাপক প্রতারণা করছে। যেমন আমি উদাহরণ দেই, এই ইয়াং জেনারেশনের বা কিছুদিন আগ পর্যন্ত বেশ কয়েক বছর ধরেই দেখা যাচ্ছে যে তারা চাকরি পেতে গেলে তাদেরকে তদবির করতে হয় কিংবা টাকা দিতে হয়। ভালো রেজাল্ট করা সত্ত্বেও কিন্তু তারা ভালো চাকরি পাচ্ছে না। তারা ব্যবসা করতে গেলে তারা বৈষম্যের শিকার হয়, ঘুষ দিতে হয়। সোশ্যাল জাস্টিস বলে কিছুই নাই। সুতরাং তারা প্রবীণদেরকে দেখে একদল দুর্নীতিবাজ, একদল প্রতারক, একদল লোক যাদের কথা ঠিক নাই। তারা রাষ্ট্রীয় সম্পদ চুরি করে বিশাল সব প্যালেস তৈরি করে দেশে বিদেশে। এই জেনারেশনকে, এই যে ওল্ডার জেনারেশনকে তারা ঘৃণা করে। আপনি দলমত নির্বিশেষেই তারা ঘৃণা করে। যেমন ধরেন শেখ হাসিনার আওয়ামী লীগ, সেখানে তো অনেক রাষ্ট্রীয় সম্পদ সুপ করে তারা বিশাল বিশাল প্যালেস করছে, সম্পদ গড়ে তুলছে। সেই সাথে তাদের যে অন্যান্য দল, যেমন ধরুন আপনার এই হাসানুল হক ইনু, তার দলের লোকেরা লুটপাট করে নাই। আপনার যে রাশিদ খান মেনন, তার দলের লুটপাট চুরি চামারি করে নাই, করছে, ভোট চুরি করছে, টাকাও চুরি করছে, সবাই আমরা জানি। আপনি দেখেন যে জাতীয় পার্টির যে নেতৃত্ব, সেই আপনার রওশন এরশাদ, অতি বৃদ্ধ এক ভদ্র মহিলা, তারপরে এরাও তো চুরি করছে। অর্থাৎ
আপনি যদি ওল্ডার দেখেন, বিরোধী দলেও দেখেন, তারা সবই দেখবেন যে তারা দুষ্কৃতিকারী, বলা যায় যে তারা রাষ্ট্রীয় সম্পদ চুরি করছে, মিথ্যা কথা বলছে জনগণের সাথে। সুতরাং ইয়াং জেনারেশন বিদ্রোহ করছে ওল্ডার জেনারেশনের এগেইনস্টে। সেই জন্য তাদের কথার ভিতরে ঔদ্ধত্য প্রকাশ পায়। ঔদ্ধত্য প্রকাশ পাওয়ার কারণ হলো তাদের কোনো সম্মান বোধ নাই এদের প্রতি, থাকার কথাও না। জি, কিন্তু মঞ্জু ভাই একটু ছোট করে জানতে চাই যে এই যে দলটি হচ্ছে, এই দলটির আপনি বলেছেন যে আদর্শ উদ্দেশ্য নিয়ে প্রশ্ন তুলেছেন যে স্পষ্ট না, সেটি আসতেছি পরে। মানে এই দলটির উপর কতটা ভরসা করা যায় যে এই দলটি দুর্নীতিমুক্ত থাকবে, নৈতিকতা অনুসরণ করে চলবে? আপনি যেটা বলছেন যে অন্য দলগুলো দুর্নীতি করেছে বলে মানুষ একটি নতুন দল হয়তো বিশ্বাস করতে পারে, কিন্তু এই দলের যারা যে টাকা কোথা থেকে আসলো এটা নিয়ে কিন্তু প্রথম থেকেই প্রশ্নটা তৈরি হয়েছে। তারা 28 তারিখে যে বিশাল একটি সমাবেশ করলো, যে জাঁকজমকপূর্ণ, এই সমাবেশের টাকা কোত্থেকে আসলো? তাদের যে নেতা তিনি বলেছেন যে টাকার উৎস যদি বলা যায় তাহলে ওই ব্যক্তির জন্য কোনো ক্ষতি না হয় তাহলে তিনি বলতে পারেন। এই যে প্রশ্নগুলো এসছে, আমরা গতকাল দেখেছি কলাবাগানে একটি বাসায় লুটতরাজ হামলার ঘটনায় কলাবাগানের এই যে সমন্বয়ক, সেই সমন্বয় ছাত্রদের নেতা, তাকে সব কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে। বিভিন্ন জায়গায় এরকম অভিযোগ এসছে যে নিয়োগের ক্ষেত্রে এরা প্রভাব বিস্তার করছে, বিভিন্ন শিল্পপতিদের কাছ থেকে টাকা নিয়ে তারা নিচ্ছে, এই রকম কথাগুলো আসছে। ফলে এগুলোর জবাব কি হবে? যে নতুন দল তো আসলে একটা, আমরা নতুন ভাবে নিউ স্টার্ট করতে জনগণ চাইতো বা চাচ্ছে, সে জায়গার সাথে এই আলোচনাগুলোকে কিভাবে মিলাবেন? এই নতুন দল যারা করছেন তরুণরা, তাদের আবার কিছু মুরব্বী আছেন। মুরব্বী, সবচেয়ে বড় মুরব্বী হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনূস এবং আপনার যে উপদেষ্টা মন্ডলীর, এরা তো এদের মুরব্বী এক ধরনের, রাইট? এই মুরব্বীরাই তো আপনার যত দুর্নীতির উৎস হয়ে দাঁড়াইছে। আপনি দেখেন প্রজাতন্ত্রের সকল কর্মকর্তা কর্মচারী প্রায় সকলে তাদের সম্পত্তির হিসাব দিচ্ছেন, কিন্তু এই মুরব্বীরা, এই অ্যাডভাইজাররা দেন নাই। তবে আমি ধন্যবাদ দেই নাহিদ ইসলামকে। উনি যখন এই অ্যাডভাইজারের শিপটা ছেড়ে দিয়ে চলে আসলেন, উনি কিন্তু ওনার সম্পত্তির আয় ব্যয়ের একটা হিসাব দিয়ে আসছেন এবং ওনার যে এপিএস ছিল তার হিসাবও দিয়ে আসছেন। উনি একটা এক্সাম্পল সৃষ্টি করছেন। সেই এক্সাম্পল কিন্তু এইসব মুরব্বীরা, এইসব অ্যাডভাইজাররা, তারা কিন্তু ওই করতে পারলো না। 3 বার তারিখ দেওয়া হয়েছে। 16ই ফেব্রুয়ারি গেছে লাস্ট ডে। তারা কিন্তু হিসাব দিচ্ছেন না। তার মানে কি, শোনা যায়, আমি বলবো না যে আমি এভিডেন্স আছে, শোনা যাচ্ছে যে এরাও দুর্নীতির সাথে জড়িত, এবং আমি সন্দেহ করি এই কারণে যে এই তারা হিসাব দেয় না কেন সম্পত্তির? যেহেতু তারা হিসাব দেয় না, এতবার বলা সত্ত্বে প্রজাতন্ত্রের কর্মকর্তারা কর্মচারীরা দিছে, নাহিদ ইসলাম দিছে ইয়াং ম্যান হিসাবে, সেও পাবলিকে করে দিছে, কিন্তু এরা দিচ্ছে না কেন? সুতরাং এরা যখন দুর্নীতি করে, এইসব লোক যখন দুর্নীতি করে, তখন এদেরই মানে আন্ডারে থাকা, এদেরই মানে শিক্ষানবিশ হিসাবে এদের কাছ থেকে আপনি কি আশা করবেন? এরা তো এদেরকে বলবে যে তোমরা স্বচ্ছ থাকো, তোমরা টাকা, কোটি টাকা দিয়ে তুমি অনুষ্ঠান করো, টাকা কি দাও, মানে সোর্সটা বলো। সেই সোর্সে তো আইন নাই। এরা কি পারে না যে পলিটিক্যাল পার্টির যে অ্যাকশন কমিটি বলে, ইউএসএ বলে যে পলিটিক্যাল অ্যাকশন প্যাক, অ্যাকশন কমিটি, অর্থাৎ ক্যাম্পেইন ফাইন্যান্স কি হবে, রাজনৈতিক ভাবে কর্মকাণ্ড যে এরা করবে, রাজনৈতিক কর্মকাণ্ড করতে গেলে লাখ লাখ কোটি কোটি টাকা লাগে। সেই টাকাটার সোর্সটা তো পাবলিকই দিবে। এখন কিভাবে দিবে? সেই সোর্সটাকে এই হবে যে একজনের 2 কোটি টাকা দিল, দিয়া বললো যে 5 কোটি টাকার একটা কাজ বাগায় নিল, এটাই তো অন্যায়। কিন্তু সাধারণ লোক, আপনি কিভাবে দেখছেন মঞ্জু ভাই যে এরা আসলে টাকা কোথা থেকে পাচ্ছে? এই যে বড় বড় প্রোগ্রাম করছে সারা দেশব্যাপী, তারা যে সামনে রাজনীতি করবে, নির্বাচন করবে, বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতি তো টাকা লাগে, তো ফলে এই টাকা তো কোত্থেকে পাবে তারা, বা তারা কোত্থেকে পাচ্ছে কোত্থেকে? আপনার পর্যবেক্ষণ কি? তারা ভবিষ্যতে কিভাবে পাবে আমি তো এখন বলতে পারবো না। তবে বর্তমানে যে তাদের কর্মকাণ্ডের যে টাকা, সেটা অস্বচ্ছ প্রক্রিয়ায় তারা পাচ্ছে। তারা নানাবিধ কথা বলছে, অস্বচ্ছ প্রক্রিয়া পাচ্ছে, এবং এই অস্বচ্ছ প্রক্রিয়াটা হয়েছে তারা এই যে প্রবীণদের যে রাজনৈতিক দলগুলি, সেগুলির কাছ থেকে তারা শিখছে এটা। কিন্তু তাদের উচিত ছিল যে এই বাংলাদেশে তাদের দ্বিতীয় বিপ্লব শুরু করা উচিত ছিল। বিপ্লবের প্রথম ফেজ তারা শেখ হাসিনাকে শিখাইছে, কিন্তু দ্বিতীয় ফেজ হচ্ছে যে একটা কালচারাল রেভলিউশনের মতো, যেখানে যত দুর্নীতি আছে, চাঁদাবাজি আছে, অনিয়ম আছে, বৈষম্য আছে,
সেগুলোকে ঝেঁটিয়ে বিদায় কিন্তু তারা করতে পারত, কিন্তু তারা তাদেরকে সেই দিকে তারা যায় নাই বা যাইতে উৎসাহিত করা হয় নাই। ডক্টর ইউনূস তো একটা আওয়াজ তুলতে পারেন যে তোমরা তরুণরা মাঠে ময়দানে আসো, এই যে দেশব্যাপী চাঁদাবাজি হচ্ছে, পলিটিক্যাল পার্টিরাই তো চাঁদাবাজি করতেছে, তাদের লোকেরাই তো চাঁদাবাজি করতেছে, এগুলিকে কিভাবে তোমরা করতে পারো। এবং এই যে আসিফ মাহমুদ, সে কিন্তু একটা মিটিং এ বলছিল এই নর্থ বেঙ্গলে, যে কারেক্টলি বলছিল যে ইজারা প্রথা হচ্ছে দুর্নীতির চাঁদাবাজির উৎস, ইজারা প্রথা সে বন্ধ করতে বলছিল। আপনি দেখেন যে সারা বাংলাদেশে জলমহল ইজারা হয় মাত্র 133 কোটি টাকায়, ওয়ানলি 133 করোড় টাকায় সারা বাংলাদেশের, কিন্তু এটা নিয়ে লুটপাট হয়, এটা নিয়ে আপনার চাঁদাবাজি হয়। সারা বাংলাদেশের হাট বাজার, এই যে হাট মাঠ, এই হয় ম্যাক্সিমাম 2000 কোটি টাকা, কিন্তু আপনি 2000 কোটি টাকার জন্য এই এই চাঁদাবাজি শিখাচ্ছেন ইজারা প্রথার মাধ্যমে। ইজারা প্রথার মাধ্যমে নবীন চাঁদাবাজদের হাতে খড়ি হয়, আমি এটা সরেজমিনে দেখেছি। নবীন চাঁদাবাজরা তাদের হাতে খড়ি করেন আপনি ইজারা প্রথার মাধ্যমে। ইজারা আপনি উঠাই দেন, আপনি 2000 কোটি টাকা লাগে, আপনি যে ভ্যাট বৃদ্ধি করেন, আপনার যে স্থানীয়ভাবে যে বিজনেস করতে গেলে যে ট্রেড লাইসেন্স থাকে, ট্রেড লাইসেন্স থেকে টাকা উঠিয়ে নেন, কিন্তু ইজারা প্রথা উঠাই দিলে কি হবে, এই সব যে চাঁদাবাজ বলি তারা মাঠে নামতে পারবে না। ওই ইজারা প্রথা তুলে দিলে এদের দলীয় যে নেতা কর্মীরা তারা ইজারা থেকে বঞ্চিত হবে, টাকার সেই প্রাপ্তির মাধ্যম থেকে বঞ্চিত হবে, সে কারণে কি তারা ইজারা প্রথা তুলে দিচ্ছে না? মানে এটা কি এভাবে আমরা ধরে নিতে পারি? আর সকল রাজনৈতিক দলের তাদের যে কর্মীদের পালে চাঁদাবাজির মাধ্যমে, তাদের কর্মী পালে, কর্মীরা তো বেকার গুন্ডা, বেকার লোকজন, কোনো কাজে লাগে না। এইসব লোকজনের মিছিলে লাগে, মারামারিতে লাগে, তারপরে আপনার গুন্ডামিতে লাগে, এদেরকে টাকা দিতে হয়, এদের টাকাটা আসে এই ব্যবসায়ীদের কাছ থেকে, ছোট ছোট ব্যবসায়ী। সেই জন্য ইজারা প্রথা বন্ধ করে দেয়, দিয়ে আপনার দেখবেন যে রাজনীতি অনেকটা ক্লিন হয়ে গেছে। রাজনীতি মাঠ ক্লিন করতে হবে, রাজনীতির মাঠ আপনি যদি ক্লিন না করেন তাহলে তো আপনি নতুন রাজনীতি পাবেন না। এই যে আওয়ামী লীগ ব্যান করতে বলে, আমি বলি যেসব দুর্নীতিবাজ আওয়ামী লীগার যারা বিভিন্ন দলীয় পদে থাইকা দুর্নীতি করছে, তাদেরকে আগামী 10 বছর পর্যন্ত রাজনীতিতে আসতে দেবেন না। অর্থাৎ তারা ভোট দিতে পারবে, হয়তো ইলেকশনে দাঁড়াতে পারবে না। আওয়ামী লীগ কেন, কোনো পার্টি না, এবং কি স্বতন্ত্র হিসেবেও না। রাজনীতি মাঠ থেকে তাদের জেটিয়ে বিদায় করতে হবে। আর একটা জিনিস আমি বারে বারে বলতেছি, কিন্তু সরকার তো কানে তুলে দিছে নাকি তার হিয়ারিং এই লাগানো দরকার কিনা আমি জানি না, যে বারে বারে বলতেছি আমরা, যে আমি না শুধু, যে আপনি প্রত্যেকটা ডিস্ট্রিক্টে ট্রাইব্যুনাল করেন, দ্রুত বিচার করেন, ধরেন চিহ্নিত ক্রিমিনালদেরকে, ক্রিমিনালকে সবাই চিনে আজকাল, আপনার যে উপজেলা লেভেলে কারা কারা দুর্নীতিবাজ, কারা কারা লুটপাট করছে, কারা জমি দখল করছে, এটা তো অচেনা না। এদেরকে ধরে আপনি 5-10 বছর জেল দেন, জেল দিয়ে আপনি জেলে পাঠাই দেন, উপকূল অঞ্চলে জেলে পাঠাই দেন, দেখবেন যে দেশে একটা ভালো পরিস্থিতি এসে যাবে, কিন্তু আপনি সেটা করছেন না। আপনি কি করছেন? ঠিক আছে, আপনি বিচারের কথা বলছেন, অপরাধের সাথে যারা বিচার যুক্ত তাদের বিচার হোক, কিন্তু যেভাবে অভিযোগগুলো আনা হয়েছে, আসামি শত শত মানুষকে আসামি বানানো হচ্ছে, আমাদের তার নামে হত্যা মামলা দিয়ে তালিকা দেওয়া হচ্ছে, তো এই প্রক্রিয়া আসলে প্রকৃত অপরাধীকে কি ধরা সম্ভব না? এই মামলাগুলো আসলে দুর্বল হয়ে যাচ্ছে না তো? মানে প্রকৃত অর্থে যদি অপরাধীদের বিচার করার যদি প্রয়াস থাকতো, তাহলে তো মামলার যে ভিত্তিটা সেটা শক্ত হওয়া উচিত ছিল, মানে আইনগত কাভারেজ পাওয়ার দরকার ছিল। অনেকে মনে করছেন যে শেখ হাসিনা সহ যতগুলো মামলা হয়েছে সেই মামলাগুলো আসলে সামনের দিকে টিকবে না, কারণ এগুলো খুব বেশি শক্ত ভিত্তি বা প্রমাণ সাপেক্ষ, অথবা গণহারে যে মামলাদের যে প্রবণতা, ওই প্রবণতার বাইরে না, সুনির্দিষ্ট না। আপনি কি মনে করেন ফলে ট্রাইব্যুনাল গঠন করলেই যে উদ্দেশ্য যদি ঠিক না থাকে, তাহলে কি বিচার করা সম্ভব? শুনেন, কথা হচ্ছে কি, যে আপনি যদি সেই ব্রিটিশ আমলের সাক্ষী প্রমাণাদি, তারপরে আপনি রিভিউ করবেন এই লোয়ার কোর্ট থেকে আপার কোর্ট, আপার কোর্টে থেকে আবার সুপ্রিম কোর্টের রিভিউ, আবার আপনি যাবেন রিস্ক ট্রায়াল হয়েছে এটা সেটা বইলা, ওইগুলি করলে এইসব আসামিরা কোনোদিনই হবে না। এগুলি এমনি বুড়া, এগুলি তো মরে যাবে, আর কয় বছর বাঁচবে এরা? মারা যাবে যে আন্ডার ট্রায়াল হিসেবে, কনভিক্টেড ফেলোন হিসেবে, কনভিক্টেড লোক হিসেবে এদের মৃত্যু হওয়া উচিত, এবং এই বিচারগুলি দ্রুত হওয়া উচিত। এবং যারা আবার ওই যে অনেকগুলি মামলা বাণিজ্য একটা চলতেছে আবার, সেগুলি যাতে না করতে পারে। কিন্তু কথা হচ্ছে যে আপনার শুধুমাত্র ন্যাশনাল লেভেলে তো না,
ন্যাশনাল লেভেলের কতগুলি বুড়া লোককে আপনি নেন, আনেন, কেউ কান্নাকাটি করে, কেউ আবার গান গায়, এটা সেটা করে, এগুলি না। আপনি এগুলি তো করেন, কিন্তু ডিস্ট্রিক্ট লেভেলে, উপজেলা লেভেলে যে ক্রিমিনাল গুলি আছে, যারা লক্ষ লক্ষ কোটি কোটি টাকা লুটপাট করে নিয়েছে, জমি দখল করে নিয়েছে, এখনো জমি দখল করা আছে, এখনো জমি দখল করা আছে, আমাদের এলাকাতে আছে, যে তারা আবার পাহারাও দেয়। এই বিএনপির লোক যে তারা আবার টাকা দিয়ে সেই সব জমি দখল করছে, সেগুলিকে পাহারা দেয়। এবং পুলিশ এখন দুর্বল, পুলিশের মনোবল ভেঙে গেছে, যার ফলে দাঁড়াইছে কি, যে যে একটা অত্যাচার অবিচার চলতেছিল 16 বছর, কেন তার আগের থেকেই চলতেছিল, সেইগুলি এখনো কন্টিনিউ করতেছে। জনগণ মুক্তি পায় নাই, সকল জনগণ মুক্তি পায় নাই, তবে একটা জিনিস পাইছে যে আমরা কথা বলতে পারতেছি, বাড়ির সামনে ডিবি থাকে না, এবং ফোন ট্যাপিং করতে পারে না, এখনো ফোন টোন ঠিক মতো ট্যাপিং করতে পারে না, লোকজন ফ্রিলি কথা বলতে পারে, বেশি ফ্রিলি কথা বলে, ফ্রুটিকা খাওয়ার মতো, বেশি মানে মানে উদ্বেল হয়ে গেছে যে কথা বলার জন্য। তো দরকার হচ্ছে যে ক্রিমিনালদেরকে ধরে জেলে পাঠানো, তার জন্য যা যা করা দরকার আপনি করেন। তার জন্য আমরা ইউনুস সাহেব বলে আমার 2 বছর লাগবে ক্রিমিনালদেরকে ধরে জেলে পাঠাইতে, 2 বছরই নেন, কিন্তু আপনার দেশের এই প্রথমত এদের শাস্তি হওয়া দরকার, সেটা সেটা সবাই চায়, সবাইরই মানে মৃত্যুদণ্ড হবে, সেটাও সাজালে কি জ্যানতেন ভাবে মামলা সাজালে কি শাস্তি দেওয়া সম্ভব হবে? আপনি কি মনে করেন? এটি নিয়ে তো মানবাধিকার সংস্থাগুলো প্রশ্ন তুলবে, এবং এই বিচারিক প্রক্রিয়া নানাভাবে বাধাগ্রস্ত হতে পারে, বিলম্বিত হতে পারে। বলা হচ্ছে যে গণহারে আসামি করে জ্যানতেন ভাবে মামলা দিয়ে তাদেরকে করা হচ্ছে, কিন্তু মামলার সঠিক প্রক্রিয়া অনুসরণ করা হচ্ছে না। বলে আপনি এটিকে কিভাবে দেখছেন, যে কোন একদিন ব্যক্তির বিষয়ে শত শত মামলা, এটি কোনো প্রক্রিয়া কিনা? মানে বিচারের আসলে কোনো ভালো বিচার হবে বলে কি মনে হয় কিনা, আমি এই প্রশ্ন রেখেছিলাম। শত শত অপরাধ করলে শত শত মামলা হবে। আপনার অনেক আওয়ামী লীগের নেতা আছে, শত শত অপরাধ করছে 16 বছরে, শত শত অপরাধ করছে। অপরাধ তো শুধু যে খুন করা তা তো না, আপনি জমি নিয়ে গেছে, আপনি জমি বিক্রি করতে গেছেন, তাকে টাকা দিতে হবে, অর্ধেক টাকা, নাহলে আপনি বিক্রি করতে পারবেন না। ক্লিয়ার কাট কথা, ক্লিয়ার কাট কথা। আপনি যে কাস্টমার আসবে খেদাই দিবে, আপনার জমিতে আপনি যেতে পারবেন না, আপনার বাড়ি পুরাই দিবে, আপনি একটা ভাষা লাশ আসছে, 500 লোকের নামে কেস দিবে, তারপর টাকার বিনিময়ে ছেড়ে দিবে। অপরাধের যত রকমের ক্লাসিফিকেশন আছে সবগুলি এই বদমাইশগুলি করছে। এগুলিকে ধরতে অত আইন লাগে না, এগুলি অত আইন লাগে না। আপনি যে এলাকায় জিজ্ঞেস করেন যে এখানে সবচেয়ে ক্ষতি করছে কে, সবচেয়ে কারা, কোন লোকগুলি তোমাদের জীবন ওষ্ঠাগত করছে, সেগুলিকে আপনার পিঠ মোড়া করে হ্যান্ডকাপ দিয়ে বাইন্ধে নিয়ে তাদেরকে জিজ্ঞেস করেন, তাদেরকে কঠিন একটা রিমান্ডে নেন, 3 রাত্রের একটা কঠিন রিমান্ডে নিয়ে আপনি জিজ্ঞেস করেন, গড়গড় করে সব কাহিনী বলে দিবে, কোথা থেকে টাকা নিচ্ছ, কোথায় কোন লোকের কেসে দিচ্ছ। দেওয়ার পরে আপনি 5 বছর 10 বছর জেলে দিয়া পাঠাই দেন, থাকবে না, কোন রকমের অ্যাপিল করার থাকবে না। ওই এমন একটা আইন যেটা এরশাদের আমলে করছে, যে কোনো অ্যাপিল করতে পারবে না, জেলখানে বাইরে বি। কারণ কি, এত বছর পর্যন্ত অনেকে বাড়ি যেতে পারে নাই, অনেকেই বাড়ি যেতে পারে নাই, অনেকেই এলাকায় থাকতে পারে নাই, অনেকেরই ফ্যামিলি ধ্বংস হয়ে গেছে, অনেকেই জেলে মারাও গেছে, জেলে মারাও গেছে, চাকরি করতে পারে নাই। আপনার যত রকমের দুষ্কর্ম, যত রকম ভাবে মানুষকে মানে মানুষকে যে হেনস্থা করা, হ্যারাস করা, মানুষের জীবন কোষ্ঠাগত করা, এই বদমাইশগুলি, এই যে রাজনৈতিক এই নেতাগুলি, এগুলো দুই একটা আছে রেয়ার কেস, তাদেরকে বাইর করে আনেন, তাদেরকে স্যালুট দিব যে তোমরা এই পরিস্থিতির মধ্যেও যে অনেস্ট থাকতে পারছো। সবই তো দুর্নীতিবাস। আপনি যেটাকে ধরবেন, আমার এলাকাতে চলেন, যারা যে আওয়ামী লীগের অফিস বিহার ছিল ওয়ার্ড লেভেল থেকে, একটা যদি শিবচরের একটা আওয়ামী লীগের ওয়ার্ড লেভেলের নেতা, আপনি শিবচর থানা লেভেলের না, উপজেলা লেভেলের, ওয়ার্ড লেভেলের একটা আওয়ামী লীগের নেতা যদি বলে আমি এই 16 বছরে কোনো দুর্নীতি করি নাই, দুষ্কর্ম করি নাই, আমি তাকে স্যালুট দেবো। আমি চ্যালেঞ্জ করে বলতেছি আপনার প্রোগ্রামের মাধ্যমে, সবগুলি একেবারে যে করোনা ভাইরাসের মতো ছড়াই গেছিল অপরাধ, বহু রকমের অপরাধ, ফাইন্যান্সিয়াল অপরাধ। আপনার একটা পিওনের চাকরি দিছে, 8 লাখ টাকা নিচ্ছে, নাই দিচ্ছে, এগুলো অপরাধ না? এই 8 লাখ টাকা সে কোথা থেকে দিচ্ছে? আপনার পুলিশের চাকরি নিতে হবে, ওই আওয়ামী লীগের যে ইউনিয়নের যে চেয়ারম্যান, তার সিগনেচার লাগতো। এইসব করতে 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 হোল সমাজটা ব্লাইটেড হয়ে গেছে।
আপনি হোল সমাজে মঞ্জু ভাই কালো আমি ফাঙ্গাস। আমরা শেষ করবো এই বিষয়টা নিয়ে একটু আলোচনা শেষ করবো। যে বুঝলাম যে আওয়ামী লীগের নেতাদের ধরে ধরে আপনি বিচার করলেন, তাদের শাস্তি দিলেন তাদের অপরাধের কারণে, তাতে কি সমাজে অপরাধ প্রবণতা অপরাধ বন্ধ হয়ে যাবে কিনা? আমাদের রাজনৈতিক সংস্কৃতিতে অপরাপর দলগুলো যদি অপরাধ করতে থাকে তাহলে তো সেই অপরাধটা বন্ধ হবে কিনা সেটাও কিন্তু প্রশ্ন, যে আমরা সংস্কার করতে চেয়েছিলাম কিন্তু সেটা কতটা হচ্ছে, অপরাপর রাজনৈতিক দলগুলোর মধ্যে দুর্নীতি সামনে ঢুকবে কিনা বা তারা দুর্নীতি করছে কিনা এর কোনো গ্যারান্টি আমরা পেতে পারি কিনা।